নিয়োগ দুর্নীতি মামলায় একটা চাঞ্চল্যকর মোড়। পার্থ চট্টোপাধ্যায়ের যিনি জামাই, তিনি রাজসাক্ষী হতে চেয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি নিয়োগ দুর্নীতির তদন্ত করছেন, আপনারা সকলেই জানেন। সেই তদন্তে পঞ্চম চার্জশিট জমা দিয়েছে আদালতে, ইডির বিশেষ আদালতে। এবং সেখানেই একেবারেই রাজসাক্ষী হওয়ার জন্য কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন কে? না, স্বয়ং আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য নিজেকে রাজসাক্ষী হওয়ার জন্য এবং নিজের শ্বশুরের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য তিনি প্রস্তুত। আদালতে সেটা তিনি জানিয়েছিলেন। আদালতও মেনে নিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে তার গোপন জবানবন্দি দেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। তাহলে নিয়োগ দুর্নীতি মামলায় কি আরো বিপাকে তো পড়লেনই পার্থ চট্টোপাধ্যায়, আনুষঙ্গিকভাবে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত একের পর এক যারা জড়িত রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। তার কারণ আপনারা জানেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির চার্জশিটে কার কার নাম উঠে এসেছে, জনৈক অভিষেক ব্যানার্জিরও নাম উঠে এসেছে। আর আজকে এই তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর। আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী এবং তার জামাই কল্যাণময় ভট্টাচার্য তারা থাকতেন বিদেশে, ইউএসএ থাকতেন। এবং বিভিন্ন ক্ষেত্রে বছর 2-3 ধরে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের অ্যাকাউন্টে বা তার নামে একাধিক সম্পত্তির উদ্ধার হয়েছিল। তা নিয়ে তাকে, অর্থাৎ তার জামাইকে হাজিরা দিতে হয়েছিল এই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কোর্টে। এবং আপনারা জানেন কিনা জানি না, গত পরশুদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদের পঞ্চম সাপ্লিমেন্টারি একটা চার্জশিট জমা দিয়েছে। সেই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে তাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। কিন্তু কল্যাণময় ভট্টাচার্য তিনি এবারে এসে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমার নামে যেসব সম্পত্তি রয়ে গিয়েছে বা যা যা সম্পত্তি আমার নামে গচ্ছিতি রাখা হয়েছে বা কেনা হয়েছে, সেই সম্পত্তির মালিক আমি নই। আমাকে না জানিয়ে কিংবা আমাকে জানিয়ে বিভিন্ন ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই সমস্ত অর্থগুলো আমার নামে এই সমস্ত কাণ্ড কারবার করেছে এবং তিনি এই বিষয়ে রাজসাক্ষী হতে চান। অ্যাকচুয়ালি যা যা ঘটনা ঘটেছে তার যা যা জানা রয়েছে সেগুলো সবই তিনি গোপন জবানবন্দির মাধ্যমে দিতে চান, এই রকমই তিনি এগিয়ে এসে বলেছেন। এবং ইডির বিশেষ আদালত তার এই মন্তব্যের বা তার এই আবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই সাড়া দিয়েছেন এবং বলা হয়েছে ঠিক আছে যে গোপন জবানবন্দি তিনি দিতে পারবেন। এবার একটু কল্পনা করে দেখুন যে তার একটাই শর্ত ছিল যে আমি এই যে গোপন জবানবন্দি দেব এবং এই যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় যে বিভিন্ন তথ্য আপনাদের সামনে জানাবো, কিন্তু দয়া করে আমার একটা শর্ত, সেটা হচ্ছে আমাকে যাবতীয় এই যে পঞ্চম চার্জশিট থেকে বিভিন্ন চার্জশিটে আমার নাম রয়েছে আমাকে মুক্ত করা হোক। কেন মুক্ত করা হোক সেই প্রসঙ্গেও আপনাদের সামনে ব্যাখ্যা করব। কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট তার গোপন জবানবন্দির এই মানে রিকোয়েস্টটা মেনে নিয়েছে। এবার আপনাদের সামনে বলি কি হয়েছিল। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় কতটা ভয়ঙ্কর একজন রাজনৈতিকবিদ সেটা হচ্ছে আজকের কিছু তথ্যে সেটা আপনারা বুঝতে পারবেন, এমনিতেই অনেকে জানেন। আর আজকে কিছুটা তথ্য আপনাদের সামনে বললে আপনারা বুঝতে পারবেন। তার কারণ এমন একজন নির্লজ্জ ব্যক্তি যিনি তার মৃতা স্ত্রীকে পর্যন্ত সম্মান করেননি, তার স্ত্রীকেও পর্যন্ত এই দুর্নীতি কাণ্ডের, মৃতা স্ত্রীকে পর্যন্ত দুর্নীতি কাণ্ডের মধ্যে কার্যত তার নামটাকে সম্পৃক্ত করে দিয়েছেন। ভাবতে পারেন কতটা স্বার্থপর। আমি রাজনৈতিকবিদ ছেড়ে দিন, মানে কতটা একেবারে ঘৃণিত একজন মানুষ না হলে এই কাণ্ড কারবার করা যায় না। আপনারা শুনুন গল্পটা। পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী 2017 সালে মারা গিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায় কি করেছিলেন, তার স্ত্রীর এই মারা যাওয়াটাকে স্মরণীয় করে রাখার জন্য, ঠিক যেমন শাহজাহান তিনি একটা রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায় কি করেছিলেন জানেন? তিনি বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল হাউস এই ধরনের একটা মেমোরিয়াল, একটা তিনি স্মৃতিসৌধ গড়ার চেষ্টা করেছিলেন। সেখানে তার উদ্দেশ্য ছিল, মানে ওপরের উদ্দেশ্য ছিল, লোক দেখানো উদ্দেশ্য ছিল যে এখানে পশুদের চিকিৎসা করা হবে। কিন্তু আদতে ওই যে পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন যারা চাকরি প্রার্থী তাদের কাছ থেকে টাকা নিয়ে এই যে পার্থ চট্টোপাধ্যায় নিজের পুঁজি ভরাতেন। এবং আপনারা জানেন ভালোভাবেই যে
তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে পার্থ চট্টোপাধ্যায়ের এই সমস্ত জমা বা রাশিকৃত টাকা উদ্ধার হয়েছিল। কিন্তু তিনি এই যে জমা করা এই যে টাকা, যেগুলো সাধারণ আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা দ্বারা জমি বিক্রি করে, কেউ আবার নিজের বাড়িকে বন্ধক দিয়ে যেখান থেকে পেরেছেন টাকা তুলে পার্থ চট্টোপাধ্যায় বা তাদের এজেন্টের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন, কারণ একটি চাকরি হবে বলে। সেই পার্থ চট্টোপাধ্যায় ওই টাকাগুলোকে নিয়ে নিজের মৃতা স্ত্রী তার মেমোরিয়াল ট্রাস্টে তিনি জমা রাখতেন, যে ট্রাস্টের মধ্যে কল্যাণময় বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ট্রাস্টি। অর্থাৎ কল্যাণময় ভট্টাচার্য তিনি বলছেন যে একটা এরকম সময় বিভিন্ন রকম ক্ষেত্রে ডোনেশন নেওয়া হতো বিভিন্ন মানুষের কাছ থেকে। একটা সময় তিনি উল্লেখ করেছেন যে 1,17,000 টাকা ডোনেশন, 1,17,00,000 টাকা ডোনেশন নেওয়া হয়েছিল, এবং সেই ডোনেশন বিভিন্ন প্রচুর মানুষ পার্থ চট্টোপাধ্যায়ের এই মেমোরিয়াল ট্রাস্টের জন্য, বাবলি মেমোরিয়াল ট্রাস্টের জন্য সেই টাকা দিয়েছিলেন। কিন্তু আপনারা হয়তো প্রশ্ন করবেন, পার্থ চট্টোপাধ্যায়ের নিজের স্ত্রীর নামে মেমোরিয়াল ট্রাস্ট, সেখানে লোকে টাকা দিতে গেল কেন? তার কারণ হচ্ছে এই যে পার্থ চট্টোপাধ্যায় নিজেই সেই টাকাগুলো প্রথমে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন বিভিন্ন লোককে, হয়তো কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 10 লক্ষ, কাউকে 20 লক্ষ, এইভাবে টাকা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন। কোন টাকা? না, নিয়োগ দুর্নীতির যে সমস্ত রাশিকৃত জমা টাকা, যেগুলো কিছুটা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেই ধরনের কিছু কালো টাকা, সাধারণ মানুষের কষ্টার্জিত পয়সা, সেগুলোকে কালো টাকাকে সাদা করার জন্য তিনি সেই টাকাটাকে ভাগ করে অনেক মানুষের কাছে দিয়ে দিতেন। তারপরে সেই মানুষগুলোকেই আবার বলতেন যে আপনারা মেমোরিয়াল ট্রাস্টে তাদের নামে এসে আপনারা ডোনেশন দিন। অর্থাৎ ধরুন রামশ্যাম যদু মধুকে প্রত্যেককে 5 লাখ টাকা করে দিয়ে দিলেন, নিয়োগ দুর্নীতি চাকরি দুর্নীতির জন্য টাকাগুলো 5 লাখ টাকা করে দিয়ে দিলেন। সেই রামশ্যাম যদু মধু আবার এসে ডোনেশন দিয়ে দিতেন এই মেমোরিয়াল ট্রাস্টে 5 লাখ টাকা করে। অর্থাৎ সেই টাকাটা তিনি দেখাতেন তার একটা সাদা টাকা, এবং সেই টাকাটা নিজের নামে রাখতেন না। যারা যারা ট্রাস্টি ছিলেন তাদের মধ্যে একজন নিজের জামাইকেও ট্রাস্টি রেখে দিয়েছিলেন, অর্থাৎ ফাঁসলে জামাই ফাঁসবে। মানে মেয়েকে পর্যন্ত রেয়াত করেননি, নিজের স্ত্রীকে পর্যন্ত রেয়াত করেননি। এমনকি ঠিক 1 বছর আগে 2024 সালে ইডি না, ইনকাম ট্যাক্স একবার তার জামাইকে নোটিশ করেছিল। সেই সময় ইউএস থেকে তাকে তড়িঘড়ি এখানে আসতে হয়েছিল, এবং সেই সময় কিন্তু তিনি কনফেস করেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় জামাই কনফেস করেছিলেন যে দেখুন আমার কাছে প্রচুর আরো সম্পত্তি আপনারা উদ্ধার পেতে পারেন, কিন্তু এইগুলো কিছুটা আমার গোচরে রয়েছে আর কিছুটা আমার অগোচরে রয়েছে। তার কারণ হচ্ছে আমার নামে এই সমস্ত সম্পত্তিগুলো রাখা হতো বটে, কিন্তু এর আসল মালিকানা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। এইরকম, এবং সেই কারণেই দেখবেন পার্থ চট্টোপাধ্যায়ের মেয়েকে কোনোদিন পাশে দাঁড়াতে দেখবেন না। এই বালু মল্লিকের মেয়ে দেখবেন বিভিন্ন কথা বলেছেন, তার বাবার পাশে দাঁড়িয়েছেন, তার কারণ অনেকেই বলেন যে দুর্নীতির ভাগের তিনিও হচ্ছেন অংশীদার। তার কারণ টিউশন পড়িয়ে লক্ষ লক্ষ টাকা তিনি ইনকাম করেছেন বলে অভিযোগ। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের মেয়েকে বা জামাইকে কোনোদিন কি শুনেছেন যে প্রকাশ্যে বাবার হয়ে কথা বলতে বা শ্বশুর মশাইয়ের হয়ে কথা বলতে? কোনোদিন শুনবেন না, কারণ তারাই মনে করতেন যে তাদেরকে তার বাবা ফাঁসিয়ে দিয়েছে। এবার ভাবুন যে একজন বাবা নিজের মৃতা ওয়াইফকে সম্মান করেননি, তার নামে একদিকে ট্রাস্টি খুলে বসে রয়েছেন পশু চিকিৎসা করাবার জন্য, কিন্তু সে তো কিছু কাজ হতোই না, শুধুমাত্রই কালো টাকা সাদা করার একটা ফাঁদ। এবং তারপরেও বারুইপুরে, পাটুলির কাছে ছিল এই ট্রাস্টটা, এবং তারপরেও বারুইপুরে তিনি একটা জমি কিনেছিলেন এবং সেখানে একটা ওই গেস্ট রুম মতো বানিয়েছিলেন এই সমস্ত নিয়োগ দুর্নীতির টাকা নিয়ে। এবং সেখানেও তার এই যে জমি এবং যে প্রাসাদটা বানিয়েছিলেন সেটাও তার মেয়ের নামে তিনি করে রেখেছিলেন, কোনোটাই নিজের নামে করেননি। অথচ মেয়ের নামে করা এই একটা প্রাসাদের মধ্যে অর্পিতাকে নিয়ে তিনি রাত কাটাতে যেতেন। ভাবতে পারেন, মানে বাবা হয়ে, বাবা মানে পিতা সমাজের লজ্জা, হাজবেন্ড সমাজের লজ্জা। আমি রাজনীতি ছেড়েই দিলাম, রাজনীতিতে আপনারা বলবেন অনেকেই দুর্নীতি করেন, কিন্তু এই পার্থ চট্টোপাধ্যায়ের মতো নোংরা লেভেলের দুর্নীতি তো আর কেউ করেনি। কিন্তু সেসব আপনি যদি ছেড়েও দেন, হিউম্যান বিইং হিসেবে একজন দেখুন যে নিজের মৃতা স্ত্রীর বদনাম করতে ছাড়লেন না, নিজের মেয়ে জামাইকে পর্যন্ত আজকে কোর্টের দ্বারস্থ করে ছাড়লেন। এই রকম বাবা, এই রকম প্রভাবশালী বাবা আপনাদের মধ্যে কতজন হতে চান? আপনাদের সন্তানের জন্য এই রকম প্রভাবশালী বাবা আপনারা কে কে হতে চান আপনারা বলুন। আমার মনে হয় আপনাদের মধ্যে বেশিরভাগই বলবেন বাবা ডাল ভাত খেয়ে বাঁচবো, কিন্তু আমাদের সন্তানকে বিপদে ফেলবো না। আমার যদি কোনো বিপদ আসে তাহলে পরিবারের বিপদ আসলে আমার ওপর দিয়ে যেন যে বিপদ যায় সেটা আমি চেষ্টা করব।
সন্তান কোনো ভুল করে থাকলে সেই বিপদ আমি ঘাড়ে নেব, কিন্তু সন্তান বা আমাদের বাড়ির পরিবারজনদের তাদের বিপদ থেকে রক্ষা করব। যে কোনো সংসারের একটা পুরুষের বা সংসারের যারা কর্তা তাদের এটাই ধর্ম হয়। পার্থ চট্টোপাধ্যায়ের ধর্মটাই অন্য ছিল, যে বাবা আমি আগে বাঁচবো, আমি আগে অর্পিতাকে নিয়ে ফুর্তি করব, তারপরে আমার মৃতা স্ত্রী, আমার মেয়ে, আমার জামাই, তার কার সম্মান ডুবলো, কারণ সমস্ত সম্পত্তি তাদের নামে লিখিয়ে দেব। তার কারণ ভয় তো ছিলই, ভয় ছিল বলেই তো তিনি কালো টাকা সাদা করার চেষ্টা করছিলেন। যদি ভয় না থাকতো তাহলে তো তিনি এই চেষ্টা করতেনই না। ভয় ছিল বলেই তো তিনি দেখানোর চেষ্টা করেছিলেন এগুলো সবই তার ইনকাম করা টাকা, মানুষ ডোনেশন দিয়েছে তার ওয়াইফের নামে, সেই টাকাই তিনি উপভোগ করছেন। মানে আপনারা কিভাবে রেটিং দেবেন পার্থ চট্টোপাধ্যায়কে 1 থেকে 10-এর মধ্যে, বা 0 থেকে 10-এর মধ্যে আপনারা পার্থ চট্টোপাধ্যায়কে কত নাম্বার দিতে পারবেন? আমি রাজনৈতিকবিদ হিসাবে আমি 0-র জায়গায় ওনাকে -10 দেওয়া যায়, সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু একজন মানুষ হিসাবে আপনারা বলুন যে এনাকে 10-এর মধ্যে ঠিক কত মার্কস দিতে পারবেন? এরা হচ্ছিল আমাদের সমাজের শিক্ষামন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চোখের মণি ছিলেন। তার কারণ জানি না, তৃণমূল কংগ্রেসের এই ধরনের লোকই কিন্তু চোখের মণি, এক একটা রত্ন হয়। এই আরাবুল টারাবুল দেখেছেন তো, এরা একটু লোচ্চা লাপাঙ্গা, এরা একটু কলার তুলে কথা বলে, একটু হুমকি ধুমকি দেখায়, ঠিক আছে, কিন্তু বাকি যারা যারা মন্ত্রী ফন্ত্রী সব বিভিন্ন মন্ত্রী সন্ত্রীর পদে সব বসে রয়েছেন, একেবারে হোয়াইট পরে থাকেন, জুতোটি পর্যন্ত হোয়াইট, দেখে মনে হবে যে এদের কাছে কোনো পাপ কোনো দুর্নীতি একেবারে ঘেঁষতেই পারবে না। অথচ দেখুন ওই রকম একটা ক্যাবিনেট মিনিস্টার, এতদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী, তিনি কি লেভেলের দুর্নীতি করেছেন, এবং তার নিজের জামাই বলছেন যে আমি রাজসাক্ষী হতে প্রয়োজনে রাজি রয়েছি। প্রয়োজনে নয়, তিনি বলেই দিয়েছেন কোর্টকে, এবং খুব শীঘ্রই তার গোপন জবানবন্দি পর্যন্ত নেওয়া হবে। ওই যে 10 পয়সা নিলে আমি ফাঁসি কাটে চড়ে যাব, একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত দেখবেন সাদা ধপধপ করছে সবকিছু, কিন্তু মুখে বলবেন, মুখের বক্তব্যেও সাদা, কিন্তু এদের পেছনে কি কি রয়েছে সেইগুলো সামনে আসাটা তো খুবই কঠিন। তার কারণ আমাদের যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো রয়ে গিয়েছে, তাদের ওপর তো একেবারে 100% ভরসা করা যায় চোখ বন্ধ করে, এমন তো নয়। যদি ভরসা করা যেত তাহলে রোজ ভ্যালি, আরো যে সমস্ত সারদা নারদা যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, তার তো কোনো একটা বিচার পশ্চিমবঙ্গের মানুষ আমরা দেখতে পেতাম। আজকে এটাই আমাদের দুর্ভাগ্য, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা তার জামানায় এমন একটা বিষময় রাজনৈতিক পরিস্থিতি, রাজ্যের অবস্থা আমরা সৃষ্টি করেছি, যেখানে রাজনীতিও যদি বাদ দিয়ে দেন, সেখানে সমাজের মানুষ নিজেদের মানে পরিবারের ওপর কি ধরনের ব্যবহার করছেন, সেটা কি বার্তা যাচ্ছে, এইটা কি ভেবে দেখার দরকার রয়েছে। রাজনীতি তো অনেকদিন আগেই মুখ পুড়িয়েছে, এবার নিজের মানে বাবা হয়ে নিজেদের সন্তানদের যে পরিণতি একের পর এক ঘটাচ্ছেন, মানে আপনারাই লিখে জানান যে এই ধরনের বাবা হওয়ার শখ আপনাদের কতজনের রয়েছে। যাই হোক, আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। যদি সত্যি সত্যি কল্যাণময়, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, তিনি সত্যি সত্যি কনফেস করেন নাকি জানি না, তিনি নিজের শ্বশুরের মতো তিনি আবার কোনো এরকম একটা চাল চালবেন কিনা, কিন্তু যদি সত্যি সত্যি কনফেস করেন তাহলে রাঘব বোয়ালরা কিন্তু তাদের নাম চলে আসবে, এবং অনেক সাক্ষী কিন্তু তার কাছ থেকে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। সেখানে শুধুমাত্র এই পার্থ চট্টোপাধ্যায়ের নাম আসবে এমন নয়, অনেক রাঘব বোয়ালের নামও কিন্তু চলে আসতে পারে, এমনটাই আশায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনিওয়ে, আপনারা কি বলছেন? আপনাদের মন্তব্য লিখে জানাবেন। পার্থ চট্টোপাধ্যায়কে আপনারা কোন চোখে দেখেন, লিখে জানাবেন আজকের এই পর্বে। নিশ্চিতভাবে আপনাদের কমেন্টগুলো আমি পড়তে আগ্রহী হব, আপনারাও একটু পড়ে দেখবেন বাকিরা কি লিখলো। এনিওয়ে, এখনকার মতো এখানেই শেষ করলাম। গুড বাই।